কি আনন্দ আকাশে বাতাসে। কি রে শালা, তোর মনে এত আনন্দ কেন রে? আরে ভাই, আনন্দ থাকবে না? ভাবতেছি তোমার বোনটারে বিয়া কইরা ফালাইমু, তাই তো আনন্দে আছি। ওরে বস্তির পোলা, তোর টাঙ্কি ফাইটটা ফালামু। হালা, আমার টাঙ্কি পাঠাইলে তাতে লসটা তো তোর বইনেরই হবে। আমার বোনের লস হবে মানে? আব্বে হালা, আমার যদি টাঙ্কি ফাটা সহ, তাহলে তো তোর বোনেরে সবাই বলবো যে ওই দেখ টাঙ্কি ফাটার বউ যাইতেছে। তখন কি এটা তোর বোনের জন্য ভালো হবে? দেখ প্রিন্স, ওরে ভালো হয়ে যেতে বল, না হলে কিন্তু সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে। ওই, তোরা থামবি? কি নাটক শুরু করেছিস তোরা? আর রকি, তুই কি পাগলের সাথে পাগল হয়েছিস? হ্যাঁ মামা, দেখ গায়ে হাত দিয়ে কথা বল, তারপরও ছেড়ে দেব, কিন্তু পাগল বলবি না, তাহলে কিন্তু তোকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবো। আইসে রে, আমারে আলু ভর্তা বানাবে? আয়, এক হাত হয়ে যাক, দেখি কে কাকে আলু ভর্তা বানায়। আয়, তোকে আজকে দেখিয়ে দিব যে আমি কি করতে পারি। কি রে আলাদা, এখন তোরা আবার কি শুরু করলি? ধুর, এক একটা আস্ত শয়তান। কি বললি তুই আমার শয়তান? প্রিন্স, চল এই শালাকে আগে পেয়ে দিয়ে নেই। ঠিকই বলেছিস, এই শালাই হলো সব নষ্টের মূল। তারপর আর কি, আমি আর হামিদ মিলে রকিকে ইচ্ছা মতো মারতে লাগলাম। আসলে এটা আমাদের রোজকার ব্যাপার, কেননা আমরা প্রতিদিনই এমন করে থাকি। হয় আজকে ওকে মারবো, না হয় হামিদকে মারবো, না হলে ওরা দুজন আমাকে মারবে। আমাদের বন্ধুত্ব এমনই হয়, ছেলেদের বন্ধুত্বগুলো এমনই হয়। সারাদিন মারামারি কাটাকাটি সব হবে, কিন্তু দিন শেষে আবার সবাই একসাথে হবে। বাট মেয়েদের দিকটা অন্যরকম। তারা যেই পরিমাণ শয়তানের শয়তান, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, এই পরিমাণ শয়তান তারা। আমরা সবাই একসাথে বসে আড্ডা দিয়েছিলাম, আর তখনই হামিদ রকির বোনকে নিয়ে টানাটানি করে। আর এরপর যা হলো তা তো আপনারা দেখলেনই। আপনারা হয়তো ভাবতে পারেন যে রকি হয়তো বা ওর বোনকে ভালোবাসার জন্য হামিদকে দেখতে পায় না। আসলে তা ভুল। হামিদ আর রকির বোনের রিলেশনটা রকি নিজেই করিয়ে দিয়েছে, কেননা হামিদ ছেলেটা অনেক ভালো। তাই তো হামিদকে হাতছাড়া না করার জন্য রকি নিজেই ওর বোনের সাথেও রিলেশন করিয়ে দেয়। আর এতক্ষণ যা দেখছিলেন সব আমাদের খুনসুটি। তারপর রকি বলতে শুরু করলো, দুলা ভাই, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আমি না আপনার 10টা না 5টা না একটি মাত্র শালা। আহারে শালা গো আমার, তাই একটু আগে তুমি কি ভুলে গিয়েছিলে যে আমি তোমার দুলাভাই হই? আরে দুলা ভাই, বড় বড় শহরে এমন ছোট ছোট ভুল তো হয়েই থাকে, তাই না? তাই বলে আপনি আমার মতো কিউট শালাকে মারতে পারলেন? ওরে আমার কিউট শালা রে, ঠিক আছে শালা, সরি। দুলা ভাই, সব তো বুঝলাম, আপনি আমাকে মেরেছেন, ঠিক আছে, তা এই শালা আমাকে মারলো কেন? এটা কেমন কথা? আপনি আমার দুলা ভাই, আপনি আমাকে মারতেই পারেন, কিন্তু ও মারবে কেন? নে কেল্লা ফতে, শালারা দুটো মনে হয় এবার আমার পেছনে লাগবে রে। এখন কি করব? আমি এগুলো ভাবতেছিলাম, তখন হামিদ রকিকে বলতে শুরু করলো, হ্যাঁ রে, ঠিকই তো বলেছিস শালা, আমি আমার শালাকে মারতে পারি, বাট এই হালাই তোরে মারলো কেন? দাঁড়া, এখন আমরা দুইজন মিলা ওর উপর একঘা শুরু করে দিই। না বন্ধু, এইটা ঠিক না। আমি তো তোর হয়ে ওকে মারলাম, তাই না? আর তুই কি না এখন পোল্ট্রি মারতেছিস? এইটা কিন্তু ঠিক না বন্ধু, তুই এই বেইমানি করতে পারিস না। শোনা গো আমার, এক বেঈমান আরেক বেঈমানকে বলতেছে যে তুই বেঈমানি করতে পারিস না, এটাও শুনতে হলো? রকি, কথা কম বলে শালাকে মারতে শুরু কর। নে ঠেলা, এবার আমার ওপরও ওদের ঝড় শুরু হয়ে গেল। কিছুক্ষণ আমার ওপরে ঝড় চলার পর ওরা দুজনেই থেমে গেল। তখন আমি রকিকে বললাম, মামা, আমাকেও তো মারলি, এখন তো বাকি আছে তোর দোলাভাই, ও কেন বাদ থাকবে? চল ওর উপরেও শুরু করে দেই। ঠিকই বলছিস তো, আমরা সবাই মার খেয়ে যাব আর ও শুধু মার দিয়ে যাবে, তা তো হবে না। নে প্রিন্স, শুরু কর। তারপর আর কি, কথা কম কাজ বেশি। এরপর ওর উপরে দুজনে মিলে হামলা শুরু করে দিলাম। তারপর কিছুক্ষণ ওকে ইচ্ছা মতো কেলিয়ে যে যার বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাবি বলতে শুরু করলো, কি ভাই, মুখ চোখ এমন ফুলে আছে কেন? কে আমার ভাইটার গায়ে হাত তুলেছে শুনি? আরে ভাবি, ওইটা কিছু না, তুমি তো জানোই আমরা তিনজন একসাথে হলে কি হয়। আজকেও তাই হয়েছে। তোমরা আর বড় হলে না। যাও, ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি।
ঠিক আছে আমার কিউট ভাবি। আসলে ভাবি আমাকে অনেক ভালোবাসে, আমিও ভাবিকে অনেক ভালোবাসি। আর তাই তো আমার কিছু হলে ভাবি নিজেকে আটকে রাখতে পারে না। যদিও ভাবি জানে যে আমার কিছু হবে না, কেননা আমার মতো ছেলে আর একটাও নেই, তারপরেও আমাকে নিয়ে ভয়ে থাকে। আর রোজ রোজ আমি আমার বন্ধুদের সাথে মারামারি করি, এটা ভাবি জানে। প্রথম প্রথম আমাকে বকা দিলেও এখন কিছুই বলে না, বরং এখন ভাবিও জিনিসটাকে এনজয় করে। কিরে, আর কতক্ষণ লাগবে তোর? আর কতক্ষণ খাবার বেড়ে তোর জন্য ওয়েট করবো? হ্যাঁ, এই তো ভাবি আমি আসি, আর 1 মিনিট ওয়েট করো। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। দাও ভাবি, খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধা তো লাগবেই, সারাদিন তো শুধু মারামারি করে পেট ভরাই। এখন তো এখন ক্ষুধা লাগবে না? আরে ভাবি, ওদের সাথে মারামারি না করলে তো আমার পেটের ভাত হজমই হয় না। তা তো দেখতেই পাচ্ছি। এই নে, আহা কর। তারপর ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আমিও ভাবির হাতে খেতে লাগলাম। আসলে ছোটোবেলা থেকেই আমি ভাবির হাতে খাবার খাই। ভাবি না খাইয়ে দিলে আমার তো খেতে ইচ্ছে করে না, আর ভাবিও বাধ্য হয়ে আমাকে খাইয়ে দেয়। এখন ভাবি বলতে শুরু করলো, এখন তো বড় হয়েছিস, এখনো তোকে আমার হাতেই খেতে হবে? কেন গো ভাবি, তোমার খুব কষ্ট হচ্ছে আমাকে খাইয়ে দিতে? তাহলে বলো, আমি আর খাবোই না। আরে গাধা, আমি কি ও কথা বলেছি নাকি? এখন তো বড় হয়েছিস, তাই না? দুদিন পর তো তোর বউ আসবে, তখন কি আর আমার হাতে তোকে খেতে দেবে? খেতে দেবে না কেন? যদি খেতে না দেয় তাহলে ওর সাথে কথাই বলবো না। নাটক কম করো প্রিয়। বিয়ের পর যে বউ পাগল হয়ে যাবে, তখন আর আমাকে মনেই থাকবে না, তখন ওটাই তোমার সব হবে। দেখো ভাবি, অমন কথা বলে কিন্তু আমি আর বিয়ে করব না। আমি বিয়ে করার পরও তোমাকেই আমাকে খাইয়ে দিতে হবে। যদি না দাও তাহলে কিন্তু আমি খাবই না। আরে বাহ, তাই নাকি? দেখা যাবে তখন তুমি আমার হাতে কি করে খাও। দেখবনি। এভাবে কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আপনারা হয়তো বলতে পারেন যে আমার মা বাবা কোথায়। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরাও ওই গাড়িতেই ছিলাম। আমরা বলতে আমি আর ভাইয়া। আল্লাহর রহমতে আমি আর ভাইয়া বেঁচে যাই। আর ভাইয়া আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তারপর যখন একটু বুঝতে শিখলাম তখন ভাইয়াকে বলতে শুরু করলাম, ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, বলছিলাম কি যে তুমি একটা বিয়ে করে নাও না, আমাকে একটা ভাবি এনে দাও না প্লিজ। ভাইয়া, না করো না। আজ এর কথা বন্ধ কর, দেরি আছে বিয়ে করতে। আগে তুই বড় হ, তারপর বিয়ে করব। আরে ধুর, আমি তো এখন বড়ই হয়েছি, আর বড় হতে হবে না। তুমি এখনই একটা বিয়ে করে নাও, আমার যে ভাবি দেখতে ইচ্ছা করছে প্লিজ ভাইয়া। দেখ, পাগলামি করিস না তো, সব সময় কিন্তু পাগলামি ভালো লাগে না। তুমি যদি বিয়ে না করো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। আমি মুখ ফুলিয়ে বসে রইলাম। আসলে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। অন্যের মেয়ে আসলে তো আর আমাকে ভাইয়ের মতো ভালোবাসবে না, সেই ভয়ে ভাইয়া বিয়ে করতে চায় না। আমার এমন পাগলামি দেখে ভাইয়া বলতে শুরু করলো, এমন করছিস কেন ভাই? আর কটা দিন যাক, তারপর না হয় বিয়ে করি। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখনই বিয়ে করবে মানে এখনই। আমি আবার গাল ফুলিয়ে বসে রইলাম। ওরে গাধা ভাই আমার, এখন বললে কি এখন বিয়ে করা যাবে? মেয়ে পাবো কোথায়? আগে বলো তুমি বিয়ে করবে, মেয়ে আমি দেখে দেব। মানে কি বলতে চাইছিস তুই? মেয়ে তুই দেখে দিবি? মানে তোর কি কাউকে পছন্দ নাকি? আগে তুমি বলো যে তুমি বিয়ে করবে, তাহলেই বলবো। আগে তো বল মেয়েটা কে, আর তাকে তো আগে দেখিনি, যদি পছন্দ হয় তাহলে করব। ঠিক আছে ভাইয়া, তাহলে চলো আমি তোমাকে তার সাথে দেখা করে নিয়ে আসি। তুই কি পাগলামি করতেছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি চাচার বাসায় চলে আসলাম ভাইয়াকে নিয়ে। তখন ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, কিরে, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আরে আগে চলোই না। তখনই চাচার সাথে দেখা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি চাচা। তখন চাচা ভাইয়াকে জিজ্ঞেস করলো, কিরে রাকিব, তুই কেমন আছিস? এখন তো তোর কোনো দেখাই পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বলো না, কাজের যে পরিমাণ চাপ, কাজের চাপের কারণে আর কোথাও যাওয়াও হয় না। হ্যাঁ তা ঠিক। তাই এখানে কি জন্য আসলি? কোনো দরকার? আমি তো কিছু জানি না, তোমার এই ছোট ভাতিজা জানে। ওই তো আমাকে এখানে নিয়ে আসলো।
কি প্রিন্স বাবা, এখানে আসলে কোনো দরকার আমাকে বলো। হ্যাঁ চাচা, দরকার তো একটা আছে। আগে বলো, তুমি আমার কথা রাখবে? তোমার কথা রাখবো না কেন? তুমি যা বলবে তাই হবে। একবার বললেই দেখো। ঠিক আছে চাচা, তাহলে বলছি। আসলে আমার না ভাইয়ার জন্য রিয়াপুকে পছন্দ। আমি রিয়াপুর সাথে ভাইয়ার বিয়ে দিতে চাই। আমার কথা শুনে ভাইয়া বলতে শুরু করলো, কিরে, কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আরে তুমি চুপ থাকো তো, আমি চাচার সাথে কথা বলি, দেখছো না? চাচা তুমি বলো, তুমি রাজি কিনা? আমার ভাতিজা আমার কাছে কিছু চেয়েছে আর আমি তাকে ফিরে দেবো? এতটাও স্বার্থপর আমি নই রে। দেখ তো রিয়া আপু রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে কালই ওদের বিয়ে দেবো। চাচা, তুমি কি ওর মতো পাগল হলে নাকি? ও আমার বাসায় গিয়ে থাকতে পারবে না। তার মধ্যে আমার মা বাবা কেউ নেই। সেটা তোমাকে ভাবতে হবে না বাবজান। তুমি রাজি আছো কিনা সেটা বলো। আপনি যেটা ভালো বোঝেন ওটাই করেন। তারপরও একবার ভেবে দেখলে হতো না? সেটা তোমাকে ভাবতে হবে না। এদিকে আমি রিয়াপুর কাছে এসে রিয়াপুকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে রিয়াপু তো খুশিতে আত্মহারা, কেননা রিয়াপু ভাইয়াকে ভালোবাসে, কিন্তু ভয়ে বলতে পারেনি। তখন আমি রিয়াপুকে বললাম, কি আপু, তুমি কি আমার ভাইকে বিয়ে করবে নাকি আমি অন্য কাউকে খুঁজবো? ওরে শয়তান, তুই আমার সাথে ফাজলামো করিস, কান টেনে ছিঁড়ে দেবো। আমি রাজি থাকবো না কেন? হ্যাঁ, হ্যাঁ তা তো জানি, কেননা আমি তো দেখে ফেলেছি তুমি ভাইয়ার ছবিতে একদিন বারবার চুমু খাচ্ছিলে, আর আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তুমি ভাইয়াকে ভালোবাসো। তাই তো আমি প্ল্যানটা করলাম। বলো কেমন হয়েছে? হ্যাঁ ওরে দুষ্টু ছেলে, তাহলে তোর মনে মনে এই ছিল? দাঁড়াও, তোর কানটা আজকে ছিঁড়ে ফেলবো। তারপর আমাকে আর পাইকে আমি দৌড়ে চাচার কাছে চলে আসলাম। আমাকে দৌড়াতে দেখে চাচা বলতে শুরু করলো, কি হলো বাবা, দৌড়চ্ছ কেন? তোমার আপু কি তোমাকে দৌড়ানি দিয়েছে? আপুকে খোঁজা দিয়ে আমি তো দৌড়ে পালিয়েছি। চাচা বিয়ের ডেট ফিক্সড করে ফেলো, তোমার মেয়েও তো রাজি, তাড়াতাড়ি ডাকো কাজীকে। তাই নাকি? তাহলে তো আলহামদুলিল্লাহ রাকিব বাবা। তাহলে কালই কাজে ডেকে তোমাদের ঘরোয়াভাবে বিয়ে করে দেই। কি বলো? তোমার কি কোনো কিছুর বলার আছে? ভাইয়া তো লজ্জায় কিছু বলতেই পারছে না, মাথা নিচু করে আছে। তখন আমি চাচাকে বললাম, চাচা আপনি ব্যবস্থা করেন, এই মাথা মোটা কিছুই বলতে পারবে না। আমার কথা শুনে চাচা হা হা করে হেসে দিল আর ওখান থেকে চলে গেল। আর চলে যাওয়ার পর ভাইয়া আমাকে বলতে লাগলো, তুই কি বললি? আমি মাথা মোটা? অনেক পেকে গেছিস তাই না? দাঁড়াও, তোকে পাকাচ্ছি। তারপর আর কি ভাইয়াও আমাকে ধাওয়া করতে লাগলো, আমাকে আর পাইকে। আমি তো দৌড়াতেই থাকলাম। এভাবে দেখতে দেখতে ভাইয়া আর ভাবির বিয়েটা হয়ে যায়। আর তখন ভাইয়া বাসর ঘরে ভাবিকে বলে, দেখো, তুমি তো জানো আমার ছোট ভাইটা কেমন দুষ্ট আর কি পরিমাণ ফাজিলের ফাজিল। হ্যাঁ তা তো জানি, আর ওর ওই দুষ্টুমির কারণেই তো আমার ওকে অনেক ভালো লাগে। সবই বুঝলাম, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়া আছে। হ্যাঁ বলো, কি চাও তুমি আমার কাছে? আমি চাই আমার এই মা মরা ভাইটা যেন তোমার কাছ থেকে কখনো কষ্ট না পায়। আমি কিন্তু এই জন্যই বিয়ে করতে চাইনি, কিন্তু ওর জোরাজুরিতেই বিয়ে করতে বাধ্য হলাম। ওর নাকি ভাবি লাগবে। ও কি শুধু তোমারই ভাই, আমার কেউ না? হুম, তা ঠিক, কিন্তু তারপরও আমি তোমার কাছে এটাই চাইবো যে আমার ভাইটা যেন কখনো কষ্ট না পায়। আমি বেঁচে থাকতে তোমার ভাইকে কখনো কষ্ট পেতে দেব না, কথা দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে অনেকক্ষণ কথাবার্তা বলার পর ওরা একে অপরকে জড়িয়ে ধরে বাসর করতে শুরু করলো। ছি 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 ছি, আমি কিনা বড় ভাইয়ের বাসর ঘরের বর্ণনা দিচ্ছি, আর আপনারা কি বেশরম, বাসর ঘরে কি হয় তা দেখার জন্য তাকিয়ে আছেন। যান ভাগেন, আর আমিও কেটে পড়ি। এখন বাস্তবে ফিরে আসা যাক। সন্ধ্যার দিকে আমি ভাইয়া আর ভাবি একসাথে খেতে বসলাম। তখন ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে ভাইয়া বলতে শুরু করলো, দাও দাও, আরো বেশি করে খাইয়ে দাও। এই গাধাটাকে আরো বেশি করে খাইয়ে দাও। তখন আমি বলতে শুরু করলাম, ভাবি কোথাও মনে হয় কিছু জ্বলছে, কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। ইস কি গন্ধ! কি বললি তুই? তোকে তো আজকে... কি শুরু করলে তুমি? ছেলেটা খাবার খাচ্ছে আর তুমি কিনা ওকে ঠিকমতো খাবার খেতে দেবে না? দাও দাও, গাধাটাকে আরো বেশি করে খাওয়াও। ভাবি কেউ মনে হয় শোকে পাথর হয়ে যাচ্ছে। আমি বলি কি, তুমি তাকেও খাইয়ে দাও, না হলে দেখবে সে পাথর হয়ে বনবাসে চলে যাবে। এই চুপ করবি?
তুই অনেক পেকে গেছিস, নে হা কর। আর আপনিও নেন, হা করেন। ওর সাথে আর লাগতে হবে না, আপনাদের দুজনকেই খাইয়ে দিচ্ছি। তারপর ভাবি আমাদের দুজনকে খাইয়ে দিতে লাগলো। এভাবে খুনছুটি আর ভালোবাসায় আমাদের দিন কেটে যায়। সকালে ঘুমিয়ে আছি, তখন রকির কল। কি রে বন্ধু, কি করিস? এই শালা, ফোন দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এখন বলছিস যে কি করি? নাটক ঠেকাও তুমি, নাটক। আরে মামা, রেগে যাচ্ছিস কেন? তা কলেজে আসবি না? আসবো। তা তোর দুলাভাইয়ের খবর কি রে? আর বলিস না, শালা সারা বেলা আমার বোনের সাথে টাঙ্কি মারে আর দিনভর খালি ঘুমায়। ওরে কি আর পাওয়া যায়? মামা, তোমারে কে বলেছিল তোমার বোনের সাথে সেটিং করে দিতে? তুমিই তো তোমার বোনের সাথে সেটিংটা করিয়ে দিলে। এখন কেন তোমার তো জ্বলছে? হ্যাঁ, এটা তোমার আগে ভাবা উচিত ছিল যে তোমার বোনের সাথে সেটিং হওয়ার পর ওরে আর তুমি পাবেই না। হরে মামা, ঠিকই বলছিস। এখন আর কি করার, যা বাঁশ খাওয়ার তা তো খেয়ে ফেলেছি। এখন দেখ শালাই ঘুম থেকে উঠছে কিনা। আচ্ছা ঠিক আছে, কল কাট। ওকে ফোন দিয়ে দেখি ওর কি খবর। তারপর ওর সাথে কথা বলা শেষ করে হামিদকে ফোন দিলাম। হামিদ ফোন ধরে ঘুম ঘুম চোখে বলতে লাগলো, ওই কে রে, সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি? তোর সাহস তো কম না। হলার পো হলা, চোখ খুলে দেখ তোর জম। ও সরি, আরে মামা তুই? আমি তোরে মনে করেছিলাম অন্য কেউ আছো। মামা বল, কি জন্য ফোন করেছিস? শালা, শুধু প্রেম করলেই হবে? ভার্সিটিতে আসবি না? কি করবো আবার বল? ও তো ফোন কেটে যায়। তা সারা রাত আমাকে যে পরিমাণ টর্চার করে, সকালে ঘুম থেকে উঠতে পারি না, আর ভার্সিটি যাওয়া। সবই বুঝতে পেরেছি। তো আজকে কি ভার্সিটিতে আসবি, নাকি আমি আর রকি একাই চলে যাব? আরে না মামা, যাবো, দাঁড়া, আমি রেডি হয়ে তোকে ফোন করছি। তুই করিম মামার দোকানে ওই জায়গা দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। মামা, তুই যে পরিমাণে ঢিলা তোর জন্য ওয়েট করব আমি, সেটা কল্পনার বাইরে। তুই তোর মতো রেডি হয়ে ভার্সিটিতে চলে আয়, আমি আমার মতো ভার্সিটিতে চলে যাচ্ছি। এইভাবে অপমান না করলেও পারতি। যা, তোর অপমান নিলাম না, তোকে এমন বড্ড দিলাম যে রাস্তার মধ্যে আজকে একটা অঘটন ঘটবে। আব্বে শালা, শকুনের দোয়ায় গরু মরে না। মামা আগে তো যাও, তারপর দেখতে পারবে শকুনের দোয়ায় গরু মরে নাকি গরুর দোয়ায় শকুন মরে। হ্যাঁ, দেখা যাবে। যা ভাগ, ফোন রাখ। তারপর আর কি, কল কেটে দিয়ে আমি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখন ভাবি এসে বলল, কি ভাই, আজকে ভার্সিটি যাবে নাকি? তা চাঁদ আজকে কোন দিকে থেকে উঠলো? ভাবি তুমিও মস্কারি শুরু করে দিলে? ধুর, ভালোই লাগে না। যাও তো, তোমার সাথে কোনো কথাই নেই। আহারে, সরি, আমার ভাইটা রাগ করেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, এসো খাবার খেয়ে তারপর ভার্সিটি যাবে। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর ভাবি আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে সাইড থেকে কারো চিল্লাচিল্লির শব্দ পেলাম। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। আহা সুন্দরী, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর তোমার কি মনে হয় কেউ বাঁচাতে আসলেই আজকে তোমাকে ছেড়ে দিব? প্লিজ, তোমরা এমন করছো কেন? আমি কি ক্ষতি করেছি তোমাদের? কি ক্ষতি করেছিস তাই না? তোকে কতবার করে বলেছি আমি তোকে ভালোবাসি, আর তুই কিনা আমার কথার কোনো দামই দিলি না। আজকে তোকে প্রথমে ধর্ষণ করব, তারপর দেখি তুই আমাকে বিয়ে না করে কোথায় যাস। তুমি বুঝতে চাইছো না কেন? জোর করে ভালোবাসা হয় না, আর আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ, আমার কোনো ক্ষতি করো না। আজকে তোর কোনো ছাড় হবে না। হয় তুই এখনই আমাকে বিয়ে করবি, না হলে আগে তোকে ধর্ষণ করব, তারপর বিয়ে করব। এখন তুই যা ভালো বুঝিস সেটাই কর। ও মা, তাই নাকি রে? তুই দেখছি জোর করে ভালোবাসা আদায় করতে চাইছিস। আমার এমন কথা শুনে সবাই আমার দিকে তাকালো। তখন ওই ছেলেটা বলতে শুরু করলো, আবে হালা, তুই আবার কে রে? তুই কি মরার জন্য এখানে এসেছিস নাকি? আরে, কে মরার জন্য আসছে আর কে মারার জন্য আসে তা তো একটু পরেই জানতে পারবি। ওই দেখ, কোথা থেকে এক বিড়াল ছানা এসে ভাব মারতেছে। মনে হয় বনের রাজা সিংহ। হাউ ফানি! তোর কি মনে হয় তুই আমাদের সাথে পারবি? আরে শোনা বাকি, তুমি সিংহ যেহেতু বলছো তাহলে এটা বোঝো না, সিংহ হলো বনের রাজা, আর রাজারা সবসময় একাই আসে। এখনো সময় আছে, ভালো চাস তো ওনাকে ছেড়ে দে। না রে, আমি আমার ভালো চাইতেছি না। আয় দেখি তুই কি ছিড়তে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেই নে আমি কি করতে পারি। তারপর আমি ওদের মাঝখানে যেতেই, কি আপনারা কি মনে করতেছেন
আমি ওদের মেরেছি? বাল ফালাইছি। ওরা সব কটা মিলে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি তো শুধু আহ ইস, আর মারিস না ভাই, প্লিজ আর মারিস না, আমাকে ছেড়ে দে, অনেক মেরেছিস, এবারের মতো ছেড়ে দে, আর জীবনও হিরো সাজতে আসবো না, প্লিজ ভাই আর মারিস না। কে শোনে কার কথা? ওরা সবাই মিলে আমাকে ইচ্ছে মতো কেলাতে লাগলো। এই আর মেরো না, ওকে ছেড়ে দাও। সরসালি, আজকে ওর হিরো হওয়ার স্বাদ একবারে মিটিয়ে দিব। তুই যদি বেশি বুঝিস তাহলে তোর খবর আছে। ছেলেটার এমন কথা শুনে মেয়েটা চুপ হয়ে যায়, আর ওরা আমাকে আরও মারতে লাগলো। কিছুক্ষণ পর সামিয়া দেখতে পেলো পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে, আর সামিয়া দৌড়ে গিয়ে, দাঁড়ান দাঁড়ান, প্লিজ দাঁড়ান। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কোনো সমস্যা? আসলে আমাকে কিছু ছেলে ইফটিজিং করছিল, আর অন্য একটা ছেলে আমাকে বাঁচাতে এসেছিল, কিন্তু কিন্তু কি, তাড়াতাড়ি বলুন। ওই যে দেখেন, ওই ছেলেটাকে ওই ইফটিজারগুলো মারতেছে, প্লিজ হেল্প করেন। আচ্ছা ঠিক আছে, চলেন। ওরা তো আমাকে এখনও ইচ্ছে মতো মারতেছে। আমি অনেক আকুতি মিনতি করছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সারারা এক একটা জানোয়ার, আমাকে ছাড়ছেই না, আরও ইচ্ছা মতো মারছে। মনে মনে তবা করতেছি, জীবনে বেঁচে থাকলে আর জীবনেও কারো উপকার করতে তো যাবই না, আর হিরো সাজবো না। উফ সারারা এখনও মারতেছে। হঠাৎ একটা ছেলে বলে উঠলো, ভাই দেখেন পুলিশ আসতেছে, তাড়াতাড়ি পালান, না হলে আজকে খবর আছে। কি বলিস? পালা পালা, সবাই পালা, এই শালাকে পরে দেখে নিব। এই কথা বলে ছেলেগুলো আমাকে মারা বাদ দিয়ে পালিয়ে গেল। আমি তো ওখানেই পড়ে আছি। তখন সামিয়া আমার কাছে দৌড়ে এসে বলতে লাগলো, কি অবস্থা আপনার? আপনি ঠিক আছেন তো? আরে ঠিক আছে, আমার অবস্থা দেখে কি আপনার আমাকে ঠিক মনে হচ্ছে? আপনার জন্য আজকে এমন হলো। এই ছেলে, আমি কি বলেছিলাম তোমাকে হিরো সাজতে? তুমি কি সাইডে গিয়ে কাউকে ডেকে আনতে পারলে না? তাহলেই তো আর তোমার মার খেতে হতো না। তা না করে হিরো সাজতে গেলে, এটা কি আমার দোষ? তোমাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর আর কি, মেয়েটার কথা মতো মেয়েটা আমাকে উঠিয়ে দাঁড় করালো। তারপর কোনো রকমে একটা গাড়ি ডেকে আমাকে হাসপাতালে নিয়ে গেল। তারপর ডক্টর আমাকে মলম পট্টি দিয়ে ডিসচার্জ করে দিল। তখন মেয়েটা আমাকে বলল, তোমার বাসা কোথায়? হ্যাঁ, আমার বাসা দিয়ে আপনি কি করবেন? তোমাকে তোমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। দরকার নেই আফা, অনেক হেল্প করছেন, আর দরকার নেই, জীবনেও আর আপনার হেল্প দরকার নাই। মার খেয়ে নিজের দোষে আর এখন আমার উপরে দোষ চড়াচ্ছ? এটা কিন্তু ঠিক না। আমি কি তোমাকে বলেছিলাম হিরো সাজতে? সেই তো হিরো সাজতে গিয়ে জিরো হয়ে ফিরে আসলে। দেখেন, মজা নেবেন না, এমনিতেই মার্কে অবস্থা টাইট। এখন আপনি মজা নিচ্ছেন? যান, লাগবে না আপনার হেল্প, আমি একাই যেতে পারবো। এই কথা বলে আমি বাইরে এসে একটা রিক্সা নিয়ে চলে আসলাম। মেয়েটা পেছন থেকে আমাকে অনেক ডাকলো, কিন্তু নিজের কাছে লজ্জা লাগছে বিধায় আর দাঁড়ালাম না। আর ওইদিকে মেয়েটা মনে মনে বলছে, তোর ছেলেটাকে খামোখায় রাগিয়ে দিলাম, ছেলেটার নাম্বারও রাখা হলো না, বাট ছেলেটা দেখতে কিউট আছে। এদিকে আমি বাসায় আসতেই ভাবি আমার এমন অবস্থা দেখে বলতে শুরু করলো, কি রে ভাই, কি হয়েছে তোর? তোর এমন অবস্থা কেন? কি মেরেছে তোকে এমন করে? ভাবি ওইটা মান সম্মানের প্রশ্ন, এটা বলা যাবে না, প্লিজ তুমি আর জিজ্ঞেস করো না। কে শোনে কার কথা? ভাবি তো নাছোড়বান্দা, সে শুনবেই তবেই ছাড়বে। তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল, আমার কিন্তু রাগ উঠতেছে। ঠিক আছে বলছি, শোনো তাহলে। তারপর সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে ভাবির তো হাসতে হাসতে শেষ। ভাবি শেষ পর্যন্ত তুমিও কি না। আহারে, আমার ভাইটা কত সুন্দর হিরো সাজতে গিয়েছিল, আর শেষে কিনা জিরো হয়ে আসলো। ভাবি এখন কিন্তু আমার রাগ উঠতেছে, এই জন্যই তোমাকে বলতে চাইনি। যাও, তোমার সাথে কোনো কথাই নেই। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। আবার হাসবো না বলে আবার হাসি শুরু করলে। যাও, তোমার সাথে কোনো কথাই নেই। তারপর আমি ভাবিকে বাইরে পাঠিয়ে দিয়ে দরজা লক করে দিলাম, আর কোনো রকমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়লাম। উফ, ঘুম কি আর আসে? যেদিকে কাজ হই সেদিকেই ব্যথা। শালা খটাসগুলো কি পরিমাণ মারটাই না মারলো, এমন করে কেউ কাউকে মারে? এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এদিকে বিকেলে হামিদের ফোন। কিরে শালা, ভার্সিটি আসলি না কেন? তুই না আজকে ভার্সিটি আসতে গিয়েছিলি? আমি আর রাফি তো ঠিকই গিয়েছিলাম, তুই আসলি না কেন? শালা, তুই কোনো কথা বলবি না। আজকে তোর কারণে আমি বাজে একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, তাই আসতে পারিনি। মানে কি বলতে চাইছিস তুই? বুঝিয়ে বল তো কি হয়েছে? যা ভাগ, তোর সাথে কোনো কথাই নেই, তুই আমার সাথে কোনো কথা বলবি না। তারপর আমি কলটা কেটে দিলাম। তখন হামিদ রকিকে বলল, মামা, হালার মনে হয় কিছু একটা হয়েছে। শালা এত ভালো করে কথাই বলছে না, চল বাসায় গিয়ে শালাকে কেলিয়ে আসে।
ঠিকই বলেছিস, চল। তারপর ওরা দুজন বাসায় আসলো। বাসায় আসতেই ভাবি ওদের দেখে বলল, কি খবর তোমাদের? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা ভাবি, তোমার দেওরের কি হয়েছে? আরে বলো না, তোমাদের বন্ধু আজকে হিরো সাজতে গিয়েছিল আর শেষে কিনা গুঁতো খেয়ে বাসায় এসেছে। কি হয়েছে ভাবি, খুলে বলেন তো। তারপর ভাবি সব কিছু খুলে বলল। সব কিছু শুনে ওরা দুজন তো হাসতে হাসতে শেষ। তারপর ওরা দুজন আমার রুমে আসলো আর এসেই হাসতে হাসতে বলতে শুরু করলো, কি মামা দেখেছো শুকনের দোয়ায় গরু মরে কিনা? হ্যাঁ, তখন তো খুব বলেছিলে শুকনের দোয়ায় নাকি গরু মরে না, এখন দেখো কেমন লাগে। দেখ ফাজলামি করবি না, এমনিতেই মন মেজাজ ভালো নেই, তার উপর তোরা আসিস মজা নিতে, লাথি মেরে তোদের সবাইকে ঘর থেকে বের করে দেব। আইসে আমার হিরো আলম, হিরো সাজতে গিয়ে ধোলাই খেয়ে এসে এখন আসছে আমাদের ওপর রাগ ঝাড়তে। আয় না, এবারে কেলিয়ে বৃন্দাবনের টিকিয়ে ধরিয়ে দিব আমরাও। ওরে হালা, হাতি গাধায় পড়লে চামচিকাও লাথি মারে, তোরা এখন তাই করতেছিস তাই না? ঠিক আছে, তোদের সাথে কোনো কথাই নেই, যা ভাগ এখান থেকে। তারপর আর কি, ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপর ওরা বাসায় চলে গেল। এভাবেই বাসায় 2-3 দিন রেস্ট করলাম। আজকে ভাবছি ভার্সিটিতে যাব, তাই সবাইকে ফোন দিয়ে বললাম ভার্সিটি আসতে। আর আমিও ভার্সিটিতে পৌঁছে দেখলাম রকি আর হামিদ ভার্সিটির বটগাছের নিচে বসে গল্প করছে। আমি ওদের কাছে যেতেই হামিদ বলতে শুরু করলো, কিরে মামা, অবশেষে তাহলে সুস্থ হয়েছিস? আমরা তো ভেবেছিলাম তোর আর কিছুদিন সময় লাগবে। দেখ ফাজলামি করবি না, এখন বল তোদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওদের সাথে আড্ডা দিতে ভার্সিটির সময় হয়ে আসলো, তাই ক্লাস করার জন্য আমরা সবাই ক্লাসরুমে আসলাম। তারপর সবগুলো ক্লাস করে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আমি আমার রুমে ঢুকে চিল্লিয়ে উঠলাম, আসলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে হয়েছেটা কি। আসলে আমার রুমে কেউ দরজা নক না করে কাপড় চেঞ্জ করছে, আর এটা দেখেই আমি চিল্লানি মারলাম। আমার চিল্লানি শুনে যে কাপড় চেঞ্জ করছিল সে দৌড়ে এসে আমার মুখটা চেপে ধরে আর বলতে লাগে, আই একদম চুপ, চিল্লাচ্ছ কেন? হ্যাঁ চুপ, একদম চুপ। মেয়েটা আমার মুখে হাত রেখেই কথাগুলো বলছে, তখন আমি করছি। আমার এমন কথাতে মেয়েটা বলতে শুরু করলো, এই ফাজিল ছেলে, কথা বলতে পারো না, করছো কেন? তখন আমি ইশারা করলাম আমার মুখ থেকে হাতটা সরাতে। আমি বলতেই শুরু করলাম, এই আপনি আমার রুমে কি করছেন? আর এভাবে ডোর লক না করে কেউ কাপড় চেঞ্জ করে? তোর রুম মানে? আমার রুম মানে আমার রুম, আর আপনি এখনও তোয়ালে জড়িয়ে না থেকে তাড়াতাড়ি যান, কাপড়টা চেঞ্জ করে আসেন। এটা বলেই আমি রুমে বাইরে চলে আসলাম আর মেয়েটা কাপড় চেঞ্জ করতে চলে গেল। আর আমি মনে মনে বলতে লাগলাম, উফ, এইটা আমি কি দেখলাম, কি হট দেখতে, নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছি না, কি জিনিস মারি, চোখ ফেরানোই দেয়। আমি তো কল্পনায় এগুলোই ভাবছি, তখনই কারো ধাক্কায় আমার ঘোর কাটে। আই ফাজিল ছেলে, তুই রুমে ঢুকে আগে দরজা লক করে ঢুকবি না? এই যে ম্যাডাম, এটা আমার রুম, আমার রুমে ঢুকতে হলে কি আমাকে দরজা নক করে ঢুকতে হবে? আর আপনি যে আমার রুমে আছেন এটা কি আমি জানি নাকি? আর আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনি আমাদের বাসায় কি করছেন? আচ্ছা আচ্ছা, আপনি ওই দিনের ওই মেয়েটা না যাকে বাঁচাতে গিয়ে আমি কেলানিটা খেয়েছিলাম? জি হিরো সাহেব, তাহলে আপনার হুঁশ ফিরে এসেছে? তা তো বুঝলাম, বাট আপনি এখানে কেন? তখন ভাবি পাশ থেকে বলতে শুরু করলো, কি রে প্রিন্স, তুই অমন করে চিল্লাচিল্লি করছিস কেন? আর তোরা দুজন কি একে অপরকে চিনিস নাকি? আরে কিছু না, আর ওনাকে চিনি না, আবার চিনিও। মানে কি বলতে চাস তুই? তোর কথাটা তো বুঝলাম না। আরে ভাবি, তুমি কি ভুলে গেলে যার জন্য আমি মার খেয়েছিলাম এই মেয়েটাই সেই মেয়ে। কি, তার মানে তুই আমার বান্ধবীর জন্য মার খেয়েছিলি? এক মিনিট, এটা তোমার বান্ধবী? মানে বিয়েতে তো ওনাকে দেখলাম না। জি, আমি রিয়ার বান্ধবী। আর বিয়েতে আমি ছিলাম না, আমি কানাডায় ছিলাম পড়াশোনার জন্য। আর তোমার সাথে যেই দিন ওই কাহিনী হয়েছিল সেই দিনই আমি দেশে এসেছিলাম, আর ওই ঘটনাটা ঘটেছিল। যদিও ছেলেটা নাকি আমাকে চিনতো, আমাকে SMS করে ডিস্টার্ব করতো, আর ওই দিন সামনাসামনি পেয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছে। যদিও পরে তাকে পুলিশ ধরতে বাধ্য হয়েছে, এখন সে পুলিশের কাস্টাডিতে আছে। ও আচ্ছা, সবই বুঝতে পারলাম। তা আপনার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা কানাডায় থাকে। কানাডা আমার ভালো লাগে না, তাই তো এখানে এসেছি। আর আমি আর রিয়া প্রাইমারি স্কুলে একসাথেই পড়তাম, আর তখন থেকে আমাদের বন্ধুত্ব। যদিও SSC দেওয়ার পর আমরা সবাই কানাডা চলে যাই, তাই আর ওর বিয়েতে আসা হয়নি। ও আচ্ছা, সবই বুঝলাম।
হ্যাঁ রে প্রিন্স, আমি ওর কথাই তোকে বলতাম যে আমার একটা বান্ধবী আছে, এটাই সেই বান্ধবী সামিয়া। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। বাপরে বাপ, ভেতরে এসে ভাবতে লাগলাম এই ছোট্ট পোলাটা আজকে কত বড় বড় জিনিসই না দেখে ফেলেছে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। আর ওইদিকে রিয়া, এটাই তাহলে তোর সেই ফাজিল দেবর, তাই না? যার কথা বলে বলে তুই মুখের ফেনা তুলে ফেললি। সামিয়া, মেরে তোর মাথা ফাটিয়ে দেব। ফাজিল বলছিস কাকে? হ্যাঁ, ও আমার দুষ্টু দেবর, একটু দুষ্টুমি করে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। বাপরে বাপ, দেবরকে এত ভালোবাসিস? ও আমার ছেলের মতো, ওকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই টেবিলে বস, আমি রেডি করছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি করিস। এদিকে আমি ফ্রেশ হয়ে তোয়ালা পরে যখনই বাইরে আসবো তখনই দেখি সামিয়া আমার রুমে বসে আছে। আমাকে দেখে মিটমিট করে হাসছে। এটা দেখে আমি লজ্জা পেলাম, আর সাথে সাথে বিছানায় রাখা আমার কাপড়গুলো নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। তারপর কাপড় চোপড় পরে ভেতরে আসি সামিয়াকে বলতে শুরু করলাম, এই যে আপু, আপনার কি শরম করে না? একটা ছেলের রুমে এসে অকওয়ার্ডভাবে একটা ছেলেকে দেখছেন আর কেমন লোচ্চাদের মতো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিলেন। ও মা, তাই নাকি? আপনার ব্যাপার লজ্জা আছে? কই, আমাকে যখন দেখলেন তখন তো দেখলাম না আপনি লজ্জা পাচ্ছেন, আর এখন আপনাকে দেখছি বলে আপনার লজ্জা লাগছে? দেখেন আপু, এটা কিন্তু আমার দোষ না, ওটা আপনার দোষ। আপনি ডোর লক না করে কাপড় চেঞ্জ করছিলেন, এতে আমার কি দোষ? তাই বলে কি হাঁ করে দেখতে হবে? খুব তো দেখেছিলে হাঁ করে তাকিয়ে তাকিয়ে, গিলে খাচ্ছিলে। দেখেন আপু, আমি মোটেও এমন ছিল না। আমি কি করব বলেন? চোখের সামনে এত বড় বড় জিনিস যদি থাকে তাহলে কি আর চোখ বন্ধ করে রাখা যায়? আমার ছোট মনে তো তখন আর এগুলো আসে নাই। বড় বড় জিনিস মানে কি বোঝাতে চাইছিস তুই? কি দেখেছিস? সরি সরি সরি, প্লিজ আপু, রাগ করবেন না। আমি কিছুই দেখিনি, শুধু আপনার বুকের ওই তিলটা দেখেছি। প্লিজ কিছু মনে করবেন না। আসলে ওটায় আমার চোখ আটকে গিয়েছিল, ওটার কথাই বলছিলাম, বড় তিল। না রে, আমি তো দেখি তোর নজর খারাপ। তুই তো মনে হয় আমার সব দেখে নিয়েছিস রে। এখন আমাকে বিয়ে করবি? তোকে খেতে ইচ্ছে করছে, শয়তান ছেলে কথাকার। আমি সত্যি বলছি আপু, আমি শুধু এই তিলটাই দেখেছি, আর কিছুই দেখিনি। প্লিজ আপু, আপনি ভাবিকে কিছু বলবেন না প্লিজ। যা, এবারের মতো মাফ করে দিলাম। থ্যাংক ইউ আপু। তারপর আমরা দুজন মিলে নিচে আসলাম খাবার খাওয়ার জন্য। আমাদের দুজনকে একসাথে দেখে ভাবি বলতে শুরু করলো, কি রে সামিয়া, এতক্ষণ লাগে তো নিচে আসতে? তোকে না কখন ডাকতে পাঠিয়েছি? আরে তোর দেবর তো গোসল করছিল তাই দেরি হয়েছে, এখন খাবার দে। তারপর আমি আর সামিয়া টেবিলে বসলাম। যখন ভাবি সামিয়াকে খাবার বেড়ে দিল আর আমাকে খাইয়ে দিতে লাগলো, তখন সামিয়া বলতে লাগলো, কি রে রিয়া, তুই এই বুড়ো গাধাটাকে খাবার খাইয়ে দিচ্ছিস যে? ওকে নিজের হাতে খেতে পারে না? দেখো দেখো ভাবি, দেখো তোমার বান্ধবী আমাকে কেমন ইনসাল্ট করছে। এটা কিন্তু ঠিক না ভাবি। বাপরে বাপ, এই ছেলে নাকি আবার ইনসাল্ট বোধ করে, হাস্যকর। এই সামিয়া, এখন কিন্তু বেশি বেশি করছিস। আর আমি তো এ বাড়িতে যখন থেকে এসেছি তখন থেকেই ওকে খাইয়ে দিই, আমার হাত ছাড়া ও খায় না। তুই তোর মতো খা। ঠিক হয়েছে ভাবি, আরও বকে দাও। আমার পেছনে লাগা, তাই না? এখন কেমন লাগে মজা বোঝো এবার? হ্যাঁ, সময় আমারও আসবে, তখন আমিও তোদের দুইজনকেই মজা দেখাবো। ঠিক আছে, দেখা যাবে। এভাবে কথা বলতে বলতে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। বিকেলের দিকে ভাবি আমার কাছে এসে বলতে লাগলো, প্রিন্স, যা তো সামিয়াকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। ভাবি, তোমার বান্ধবীর সাথে আমি যেতে পারবো না। একবার তোমার বান্ধবীকে বাঁচাতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল তুমি তো জানোই। আমি আর রিস্ক নিতে চাই না। বেশি পাকনামি না করে যেটা বলছি সেটা কর। প্লিজ ভাবি, কে শোনে কার কথা? ভাবির জোড়াজুড়িতে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম। আমরা দুজন একই রিক্সায় বসে আছি। আমি কিছুটা সাইডে চেপে বসতে গেলে সামিয়া বলতে শুরু করে, কি রে, কি হলো তোর? তেমন দূরে সরে বসেছিস কেন? আমি সাইডে গেলে তো পড়েই যাবি। না, আমার কিছু হবে না, আমি ঠিক আছি। লেট হেলা বলতে না বলতেই আমি নিচে পড়ে গেলাম। শালার কেন যে এই মেয়েটার সাথে থাকলে কোনো না কোনো অঘটন ঘটে সেটাই বুঝতে পারি না। আমার এমন অবস্থা দেখে সামিয়া হাসতে হাসতে বলতে লাগলো, বলেছিলাম না পড়ে যাবি। না, অনেকে বারবার শুধু হিরো সাজতেই হবে না। নে, এবার বোঝ কেমন লাগে হিরো আলম একটা। ওর এমন কথা শুনে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তারপরে লজ্জা শরমের মাথাকে এবার একেবারে পাশাপাশি এঁটে সেটে এসে বসলাম। এবার রিক্সায় বসতেই অন্যরকম একটা ফিলিংস হতে লাগলো। সামিয়ার চুলগুলো যখন আমার মুখে উড়ে আসছিল তখন আমার কি পরিমাণ ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না।
আমি তো চোখ বন্ধ করে চুলের ঘ্রাণ নিতে লেগেছি। সামিয়ার ধাক্কায় আমার হোশ ফেরে। কি রে, কোথায় হারিয়ে গেলি? না না, কোথাও না। আসলে আপনি চুলে কি ইউজ করেন? আপনার চুলের ঘ্রাণ তো পুরাই মাতাল করা। কি রে, তোর সাহসও দেখি কম না। তুই কি আমার সাথে ফ্লার্ট করা শুরু করেছিস? তুই কি ভুলে গিয়েছিস আমি যে তোর সিনিয়র? আরে না না, আমি ওটা মিন করিনি। আসলে আপনার চুলের ঘ্রাণ অনেক ভালো, সেটাই বলতে চেয়েছি আর কি। তাহলে ঠিক আছে, এটা শ্যাম্পুর ঘ্রাণ। আচ্ছা ঠিক আছে। তারপর সামিয়াকে নিয়ে আমি শহরে ঘুরতে লাগলাম। তারপর বিকেলের দিকে যখন বাসায় আসবো তখন দেখলাম আমার বন্ধুরা কিছুটা দূরে আড্ডা দিচ্ছে। তখন আমি রিক্সা থামিয়ে সামিয়াকে বলে আমার বন্ধুদের কাছে যেতে লাগলাম। সামিয়াও আমার পেছনে পেছনে আসতে লাগলো। আমার বন্ধুরা সামিয়াকে দেখে বলতে লাগলো, কি রে মামা, এই মেয়েটা কে? ভাবি নাকি? আগে তো বলিসনি। এই শালা, আজ এরা কথা বলা বন্ধ করবি? এটা হলো ভাবির বান্ধবী, আর যার জন্য আমি মার খেয়েছিলাম এটা হলো সেই মেয়েটাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তা তোমরা সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তা আপু, আপনার জন্য আমার এই হিরো বন্ধুটা জিরো হয়ে গিয়েছিল, তখন কি আপনি একটু আগে বাঁচাতে পারতেন না? বেচারা কি মারটাই না খেয়েছিল। আর বলো না, তোমার এই হিরো আলম বন্ধু হিরো সাজতে গিয়ে চিরো হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমি তখন পুলিশ ডেকে এনেছিলাম, না হলে তো তোমার বন্ধুকে খুঁজেই পাওয়া যেত না। এই যে আপু, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আর হামিদ, তোকে তো পরে দেখে নেব। আপনি কি বাসায় যাবেন নাকি এখানেই থাকবেন? আমি গেলাম। আমি রাগ দেখিয়ে চলে আসলাম। তখন আমার পেছন পেছন স্বামীও আসলো। তারপর আমরা দুজনে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাবি বলতে শুরু করলো, কি রে সামিয়া, আজকে আবার কিছু হয়েছিল নাকি? সব ঠিকঠাক ছিল তো? আর বলিস না, তোর এই গাদা দেবরটাকে সামলালে আজকেও তো রিক্সা থেকে পড়ে গিয়েছিল। সব কিছু খুলে বললাম। তোকে বলেছিলাম না ও আসলে এমনই। ওরা দুজন অনেকক্ষণ আমাকে নিয়ে হাসাহাসি করলো। আমি তো আগেই রুমে চলে এসেছি। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি আস্তে আস্তে স্বামীর প্রতি দুর্বল হচ্ছি, কিন্তু ভয়ে ওকে বলতে পারছি না। এদিকে ও আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। সামিয়া মনে মনে বলছে, কি জন্য যে এখানে এসেছিলাম? আমি তো এখন প্রিন্সের প্রেমেই পড়ে গেছি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে যদি ওকে জড়াই তাহলে তো ওর ক্ষতি হবে। তখন আমি সামিয়ার রুমে গিয়ে বললাম, কি ব্যাপার, কি এত ভাবছেন অন্যমনস্ক হয়ে? কি সমস্যা তোমার? হঠাৎ করে আমার রুমে চলে আসো, এটা কেমন ধরনের ফাজলামি? আর আমি কি ভাবছি না ভাবছি সেটা কি তোমাকে বলতে হবে? আরে সরি সরি সরি, বাট কি হলো আপনার? এভাবে হুট করে রেগে গেলেন যে? আমি তো তেমন কিছু জিজ্ঞেস করিনি। ওর এমন কথা শুনে আমি হুঁশে ফিরে আসলাম। তারপর বলতে লাগলাম, আসলে সরি, একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম তো, আর তুমি হুটহাট করে চলে আসলে মেজাজটা গরম হয়ে গেছিলো, তাই তোমার সাথে রুড বিহেভ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি আজকে কোথাও ঘুরতে যাবেন নাকি আমি একাই বেরোবো? না, আজকে তুমি যাও, আমার মনটা অনেক ভালো নেই, মানে আজকে ভালো নেই। তুমি ঘুরে আসো, আমি অন্য কোনো দিন যাব। আচ্ছা ঠিক আছে। যদিও আমার ইচ্ছা করছিল সামিয়ার মন কেন ভালো নেই সেটা জিজ্ঞেস করার, কিন্তু ভয়ে বলতে পারলাম না। আমি আমার বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে, কেমন আছিস তোরা? এই তো আমরা ভালো আছি, বাট তোর তো কোনো খবরই পাওয়া যায় না। যেদিন থেকে তোর আপুর বান্ধবীর বাসায় এসেছে সেদিন থেকে তুই তো যেন সোনায় সোহাগা হয়ে গেছিস, তোর দেখাই পাওয়া যায় না। আরে বন্ধু, বাসায় এত সুন্দরী প্রোডাক্ট থাকতে তোদের সাথে আড্ডা মেরে কি আর লাভ আছে বল? হ্যাঁ, কস কি মামা, কাহিনী কি? তোর তো কথাবার্তা কেমন চেঞ্জ হয়ে গেছে, কাহিনী কি বলতো? সেটা বলার জন্যই তো আসলাম। কিরে মামা, কি কাহিনী বলতো? আরে বলছি বলছি, দাঁড়া। আসলে মামা, একটা কাহিনী হয়ে গেছে। শালা কি কাহিনী? ভনিতা না করে সরাসরি বল। আরে মামা বলছি তো, এত রেগে যাচ্ছিস কেন? তাহলে শোন। আসলে মামা, আমি না আস্তে আস্তে সামিয়ার প্রেমে পড়ে গেছি। কি বলিস? এটা কেমনে সম্ভব? তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? কেন রে, পাগল হতে যাব কেন? প্রেমে পড়া কি অপরাধ? আরে না, আমি তা বলছি না। আসলে সামিয়া আপু তোর থেকে সিনিয়র, তার উপর আবার তোর ভাবির বান্ধবী সামিয়া আপুকে তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করবে, আমার তো মনে হয় না। দেখ মামা, ভাবির বান্ধবী হয়েছে তো কি হয়েছে, আর সিনিয়র হয়েছে তো কি হয়েছে? সিনিয়র জুনিয়র কি প্রেম ভালোবাসা হয় না? আর কত নাটক সিনেমায় দেখলাম ভাবির বান্ধবীর সাথে প্রেম, সিনিয়র আপুর সাথে প্রেম। তাহলে আমারটা হবে না কেন? তুই দেখিস ঠিকই হবে। আরে ভাই, নাটক সিনেমা আর রিয়েল লাইফ অনেক ডিফারেন্ট।
নাটক সিনেমায় তো অনেক কিছুই হয়, রিয়েল লাইফে কি তা সম্ভব? মামা তুই এত নেগেটিভ ভাবছিস কেন? পজিটিভ ভাব, হতেই তো পারে তাই না? ট্রাই করতে সমস্যা কোথায়? মামা কোনো একটা সমাধান দে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে এক কাজ কর, তুই কিছুদিন সামিয়াকে প্রচুর জ্বালা, যাতে ও বুঝতে পারে তুই ওর প্রতি কিছুটা দুর্বল। তারপর আস্তে আস্তে তোর মনের কথা ওকে বলে দে, তারপর দেখ কি হয়। ঠিক আছে মামা, তাই করব। তারপর আমি এখন থেকে সবসময় সামিয়ার আশেপাশেই থাকি। সামিয়াকে সবসময় ডিস্টার্ব করি, যদিও সামিয়া কিছু বলে না, হয়তো ও আমাকে পছন্দ করে বিধায় আমাকে কিছু বলতে পারে না। তাই একদিন ঠিক করলাম সামিয়াকে আমার মনের কথা বলে দেব। তাই যেমন ভাবা তেমনই কাজ। আমি সামিয়াকে বললাম, সামিয়া আপু তোমার সাথে আমার কিছু কথা আছে। হুম, বলো কি বলবি? এটা আবার পারমিশন নেওয়া লাগে নাকি? আচ্ছা আপু, আমি যে তোমাকে এত জ্বালাই, তুমি বিরক্ত হও না কেন? অন্য কেউ হলে তো আমার প্রতি বিরক্ত হতো। আরে বিরক্ত হবে কেন? আর তোর জ্বালাতনটা তো আমার কাছে বেশ ভালোই লাগে, তাই তো কিছু বলি না। হঠাৎ এই প্রশ্ন করলি যে? না, এমনি জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা আপু, আজকে বিকেলে তোমার কি সময় হবে? তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বিকেলে তো আমি ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে রেডি থেকো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এদিকে আমি রুমে বসে অপেক্ষা করছি। আমার তো অপেক্ষা যেন শেষই হচ্ছে না। অবশেষে সময় আসলো, আর আমিও সামিয়াকে নিয়ে রওনা হলাম একটা পার্কে। পার্কে এসে সামিয়াকে বললাম, আপু তুমি এখানে বসো, আমি একটু আসি। কিরে, তুই আবার কই যাবি? আরে তুমি বসোই না, আমি তো যাব আর আসবো, না করব। আরে তুমি বসোই না, আমি তো যাব আর আসবো, দেরি করব না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এইদিকে আমি সামিয়ার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম, আর সেটা হলো ওর জন্য একটা রিং আর কিছু গোলাপ ফুল নিয়ে আগেই রেখে গিয়েছিলাম। আর সেটা আনার জন্যই আমি ওর থেকে দৌড়ে আসলাম। তারপর ওইগুলো বের করে নিয়ে আমি সামিয়ার সামনে বসে বলতে শুরু করলাম। আমার এমন করাতে সামিয়ার মনের ভেতর ধক করে উঠল, কেননা সামিয়া এই ভয়টাই পাচ্ছিল। সামিয়া বলতে শুরু করলো, প্রিন্স, এগুলো মানে কি? হ্যাঁ, এটা কেমন ধরনের ফাজলামি? এটা ফাজলামি না, যেটা সত্যি আমি সেটাই তোমাকে বলার জন্য এখানে নিয়ে এসেছি। আসলে সত্যি বলতে, তোমার সাথে থাকতে থাকতে, তোমার সাথে কথা বলতে বলতে, তোমার সাথে দুষ্টুমি করতে করতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি সেটা আমি নিজেও জানি না। আর এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তাই তো তোমাকে বলার জন্য এখানে নিয়ে আসা। প্লিজ উইল ইউ ম্যারি মি, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজে চেয়ে তো বেশি ভালোবাসি। দেখ, অনেক হয়েছে তো নাটক, এবার নাটকটা বন্ধ করবি। তোকে আমি ভালোবাসতে পারবো না। কোথায় তুই আর কোথায় আমি? একটাবার চিন্তা করে দেখেছিস? আমি তোর থেকে সিনিয়র আর তোর ভাবির বান্ধবী, আর তুই কি না আসিস আমাকে প্রপোজ করতে? তোর মাথা ঠিক আছে? দেখো, আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি, ব্যাস। এখন তুমি আমাকে বলো ভালোবাসবে কিনা। আজ এরা কথা বন্ধ করবি। এটা কখনো সম্ভব না। আমি তোকে ছোট ভাইয়ের মতো দেখি, এটা কোনোভাবেই পসিবল না। আমি কি তোমাকে বলেছি ছোট ভাই হিসেবে দেখতে? তুমি আগে আমাকে কেমন নজরে দেখেছো সেটা ফ্যাক্ট না, এখন থেকে ভালোবাসার নজরে দেখো, তাহলেই তো হয়। দেখো, আমি কি দেখতে খারাপ? আমি কি তোমার যোগ্য না? আর একটা বাজে কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ফাজিল কথাকার। বারবার বলছি এটা হয় না, তারপরে ফাজলামি করিস আমার সাথে। দেখো, আমি অত কিছু বুঝি না, আমার তোমাকে লাগবে মানে লাগবে। তারপর আমি ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। ও কিছুক্ষণ রেসপন্স না করলেও এরপর ঠিকই রেসপন্স করলো। তারপর কিছুক্ষণ থাকার পর ঠোঁট ছেড়ে দিয়ে টাস করে আমার গালে থাপ্পড় দিয়ে বলতে শুরু করলো, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, যখন যা মন চাইছে তাই শুরু করে দিচ্ছিস। তুই আমার দেহ চাস, নে দেহ নে, তারপরেও তো শান্তি হবে। তারপরেও আমি তোকে ভালোবাসবো না। সামিয়া তুমি আমাকে ভুল বুঝছো, প্লিজ। আমি তোমাকে আর কিছু বলতে পারলাম না। ও আবার বলতে শুরু করলো, আমি তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু আজকে যে কাজটা তুই করলি না, তাতে আমার তোর উপর থেকে বেশ ঠিক আছে। আর আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না। এটা বলেই সামিয়া ওখান থেকে চলে গেল। আর আমি ওখানে বসেই কান্না করতে লাগলাম। কি দোষ করেছিলাম আমি? আমি তো শুধু ওকে ভালোই বেসেছি, ভালোবাসা কি অপরাধ? এদিকে সামিয়া বাসায় এসে ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতে শুরু করলো, কেননা সামিয়াও যে আমাকে ভালোবাসে, কিন্তু একটা কারণে ও বলতে পারছে না। গল্পটার সাথে থাকলেই বুঝতে পারবেন যে কেন সামিয়া আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এদিকে আমি অনেক কান্না করে রাত করে বাসায় ফিরলাম। তখন ভাবি দরজা খুলে দিয়ে বলতে শুরু করলো, কি রে ভাই, কি হয়েছে তোর?
তোর চোখ মুখ এমন লাল কেন? কেউ কিছু বলেছে তোকে? না ভাবি, কিছু হয়নি আমার। তোর চোখ মুখ লাল দেখাচ্ছে কেন? আবার বলছিস কিছু হয়নি, আবার অনেক রাত করে বাসায় ফিরলি, কি হয়েছে ভাই বল আমায়। না গো ভাবি, কিছুই হয়নি, এমনি চোখে মনে হয় ময়লা গিয়েছিল, তাই হয়তো বা এমন লাল হয়ে আসছে। আমাকে খাওয়ার জন্য ডেকো না, আমি বাইরে খেয়ে এসেছি। তারপর আমি রুমে চলে আসলাম। এরপর থেকে আমি নিয়মিত খাবার খাই না, ঠিকমতো ঘুমাই না, সারা রাত শুধু কান্না করি, রাতেও দেরি করে বাসায় ফিরি। আমার এমন পাগলামি দেখে সামিয়াও মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না। আমাকে ভাবি অনেকবার জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলিনি। এদিকে সামিয়া আমার এমন পাগলামি দেখে একদিন আমার রুমে এসে বলতে শুরু করলো, কি সমস্যা তোর? দিন দিন চেহারার কি হাল বানিয়ে ফেলেছিস? কি সমস্যা তোর? এমন শুরু করেছিস কেন? এমন পাগলামি করছিস কেন? হ্যাঁ, ও আপনি দেখেন আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার, সেখানে আপনি না গলাচ্ছেন কেন? দেখ, পাগলামি করিস না, একটু বোঝার চেষ্টা কর। যেটা হয় না সেটা নিয়ে জেদ করে থাকিস না। তুই বুঝতে চাইছিস না কেন? প্লিজ পাগলামিটা বন্ধ কর। দেখেন আপু, আমি কিন্তু এখন আর আপনাকে ডিস্টার্ব করছি না, আর না আপনার সাথে কোনো কথা বলছি। তাহলে আপনি কেন আমার সাথে কথা বলতে আসেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ, আমি কি চোখে দেখতে পাচ্ছি না? দিন দিন তুই কেমন নিজেকে শেষ করে দিচ্ছিস। না ঠিক মতো খাচ্ছিস, না ঠিক মতো ঘুমাচ্ছিস, না ঠিক মতো বাসায় আসিস। এমন করছিস কেন বলতো? দেখেন আপু, জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি আর তাকেই পাইনি, তাহলে আমাকে আর কেমন থাকতে বলেন? নিজেকে যে শেষ করে দেয়নি এটাই তো অনেক। আমার এমন কথা শুনে সামিয়া আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলতে শুরু করলো, অনেক বড় হয়ে গেছিস তাই না? অনেক পেকে গেছিস। তুই এটা বুঝতে চাইছিস না কেন? আমার থেকেও তুই বেটার অপশন পাবি, তাহলে আমাকে কেন তোর লাগবে? হাই রে আপু, বেটার অপশন যদি পাওয়ারই হতো তাহলে আপনাকে চাইতাম না। আপনাকে চেয়েছি মানে আপনার থেকে বেটার লাগবে না, আপনার থেকে নিচের কাউকেও লাগবে না, আমার তো শুধু আপনাকেই লাগবে। হয় আপনি আসবেন, না হলে আমার এই লাইফে কেউ আসবে না। সামিয়া আমার এমন পাগলামি দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, এতটা কেন ভালোবাসিস আমায়? এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য না আমি। তুই তো শেষ হয়ে যাচ্ছিস। তুই কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়, কেন আমার পাগলামি করছিস তুই? এত ভালোবাসি কেন জানি না, তবে কেন জানি আপনাকে ছাড়া আর কোনো কিছু কল্পনা করতেও পারি না। বাট আপনি কেন কষ্ট পাচ্ছেন আমার জন্য? আমিও যে তোকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না আমার এই জীবনে তোকে ছড়াতে। আমার এই জীবনে যে যে আসে সেই যে ধ্বংস হয়ে যায়। তাই তো তোকে দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু পারলাম না। তাতে যে তুই ধ্বংস হয়ে যাচ্ছিস, তার চেয়ে না হয় তোর জীবনে এসেই তোর জীবনটা ধ্বংস করে দিই। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? সত্যি করে বলো, তুমি যা বলছো তা কি সত্যি? হ্যাঁ রে কথা, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু তোকে হারানোর ভয় আমি কিচ্ছু বলতে পারছিলাম না। সামিয়ার এই কথা বলার পর আমি ওর পুরো মুখে চুমু খেতে লাগলাম, আবার জড়িয়ে ধরতে লাগলাম, আবার ছেড়ে দিয়ে আবার চুমু খেতে লাগলাম। আমার এমন পাগলামি দেখে ও বলতে শুরু করলো, তুই তোর কেন ভালোবাসিস আমায়? কেন এত পাগলামি করিস? কি আছে আমার মাঝে? তোমার মাঝে কিছু থাকতে হবে না, শুধু তুমি থাকলেই চলবে। আমি আবার ওকে জড়িয়ে ধরলাম। তারপর সাইড থেকে কারো আওয়াজ শুনে আমরা তো একে অপরকে ছেড়ে দিলাম। ও, তার মানে এই ছিল কাহিনী। এর জন্যই আমার দেবর আর আমার বান্ধবীটা সবসময় মন খারাপ করে থাকতো, তাই না? তো এটা কি আমাকে বলা যেত না? ভাবির এমন কথা শুনে আমরা দুজনেই লজ্জায় লাল হয়ে গেলাম আর দুজনেই মাথা নিচু করে আছি। এখন ভাবি বলতে শুরু করলো, হয়েছে হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। তুই যাবি এখান থেকে? হ্যাঁ, আমাদের দেখে কি তোর হিংসা হচ্ছে? বাপরে বাপ, তোর মুখে তো দেখছি কথা ফুটেছে। তুই যা তো এখান থেকে। আমাকে আর আমার পিচ্চি বরটার সাথে রোম্যান্স করতে চাই, যাবা? আমি তো মাথা নিচু করে মিটমিট করে হাসি। তখন ভাবি বলতে শুরু করলো, বাপরে বাপ, আমার বান্ধবীর মুখ দেখছি আজকে কিছুই আটকাচ্ছে না। থাক তোরা, আমি গেলাম, আর তোদের দুজনকে একসাথে করে দেওয়ার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি। এটা বলেই ভাবি চলে গেল। তখন আমি সামিয়াকে বললাম, এই তোমার মুখে দেখছি কিছুই আটকে না। আরে বাহ, আমার মুখে কিছু আটকাবে কেন? তুমি যে তোমার যে সিনিয়র কাউকে ভালোবাসো, সেটা তোমার লজ্জা করলো না? আবার 2 দিন পরে কিনা জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট করে ফেলবে। নাটক করো তুমি। হ্যাঁ, ছি 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 ছি, কি বলো এসব? তুমি তো দেখছি পাগল হয়ে গেছো। আরে বস, কি নাটক? তুমি মনে হয় এমনি এমনি আমাকে সাজিয়ে রেখে দেবে? খারাপে বলে কি? এই খারাপ তো দেখি পাগল হয়ে গেছে। হেই, তুমি যাও তো এখান থেকে, না হলে দেখা গেছে এখনই উল্টা হলে কিছু একটু করে ফেলবে। কেন করছো না? যাবো কেন?
আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, এখন তো তোমাকে নিজের করে নেওয়ার জন্য এসেছি। এই শাকচুনি, তুমি যাবে এখান থেকে? তোমার মতি গতি আমার ভালো ঠেকছে না, দূর হয়ে যাও শয়তান। এটা বলে সামিয়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিলাম। আর সামিয়া তো ওর রুমে গিয়ে হাসতে হাসতে শেষ। পাগলটা লজ্জা পেতে পারে। ইস, পাগলটা লজ্জা পেলে কি দারুণ না লাগে। তোমাকে যে আমিও খুব ভালোবাসি প্রিন্স, কিন্তু আমার ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি। এভাবেই এগুলো ভাবতে লাগলো। অন্যদিকে ভাবি ভাইয়ের সাথে কথা বলছে। এই শোনো, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? বলছি যে তোমার ভাইটা এখন বড় হয়েছে, তাই না? তোমার ভাইকে এখন তো বিয়ে করানো উচিত। কি বলো সব? ও তো এখনো পড়ালেখা করছে, আগে চাকরি বাকরি করুক, তারপর না হয় বিয়ে শাদী করবে। কেন ওর চাকরি বাকরি করতে হবে কেন? তুমি আছো কি করতে? হ্যাঁ, তুমি কি ওর বউকে খাওয়াতে পারবে না? আরে না, আমি তা বলছি না। আচ্ছা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তা পাত্রী কি দেখেছো নাকি? তা ধরে রাখো যে সব কিছু ঠিকঠাক, এখন শুধু তুমি রাজি হলেই ডাকবো কাজী। কি বলো, এত দূর পর্যন্ত এগিয়ে গেছে তুমি? আরে পাত্রীটা হলো আমার বান্ধবী সামিয়া। কি বলছো এসব? সামিয়া না প্রিন্সের থেকে ছোট? তা সামিয়া কি এই বিয়েতে রাজি? শুধু রাজি না, ওরা দুজন তো একে অপরকে ভালোবেসে ডুবে ডুবে জল খাচ্ছে। কি বলো এসব? তার মানে ওরা এত দূরে এগিয়ে গেছে? ঠিক আছে, তাহলে তো আর দেরি করা যাবে না। তাহলে আমি বিয়ের সব কিছু রেডি করছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। তাহলে ওদের দুজনকে ডাকি। তাই করো। তারপর ভাবি আমাকে আর সামিয়াকে ডাকতে আসে আর এসে বলে, তোরা দুজন আমাদের রুমে আয়, তোদের সাথে তোর ভাই কথা বলবে। ভাইয়ার কথা শুনে আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার এমন আতঙ্কিত ভাব দেখে সামিয়া আমাকে বলতে শুরু করলো, কি হলো, তুমি তো ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কি সাধে, আমার জম আমাকে ডাকছে, ভয় না পেয়ে যাবো কোথায়? আরে বা, প্রেম করার একটা মনে ছিল না? হ্যাঁ, আরে ধুর, প্রেম করতে গেলে কি আর আগে পিছে ভাবা লাগে নাকি? আচ্ছা এত ভয় পেতে হবে না, চল যা হবার হবে, আমি আছি তো। কি রে, তোরা দুজনে এত ফুসুর ফুসুর করছিস কেন? কি বললাম কানে শুনছিস না? তাড়াতাড়ি আয়, আমার কাজ পড়ে আছে অনেক। তারপর ভাবির কথা মতো আমি আর সামিয়া রুমে আসলাম। আমি ভাইয়ার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, কি রে, তোর ভাবি যা বলছে তা কি সব সত্যি? আসলে ভাইয়া মানে আসলে আসলে আমি এখানে কি ফাজলামো শুরু করেছিস? হ্যাঁ, আসলে এখানে মানে এগুলো করছিস কেন? যা বলেছিস সোজাসুজি উত্তর দে, এত নাটক করছিস কেন? হ্যাঁ, আরে বলছি ভাইয়া বলছি, এত হাইপার হচ্ছে কেন? বলছি তো। তাড়াতাড়ি বল, তোর ভাবি যেটা বলছে সেটা কি সত্যি? তারপর আমি দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলে দিলাম, হ্যাঁ ভাইয়া, ভাবি যেটা বলেছি সেটা সত্যি। আমি সামিয়াকে ভালোবাসি আর সামিও আমাকে ভালোবাসে। এই সাহস নিয়ে প্রেম করতে গিয়েছিস? হ্যাঁ, ভাইয়ের সামনে ঠিক মতো বলতেও পারছিস না, ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিস। ভাইয়ার কথা শুনে মাথা উঁচু করে হি হি করে হেসে দিলাম। ভাইয়া আমার এমন বোকাশোকা হাসি দেখে বলে উঠল, কিরে, এমন কেবলাকান্তের মতো হাসিস কেন? ভাইয়ার কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন ভাইয়া বলতে শুরু করলো, হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আর শোন, সামনে শুক্রবার তোর আর সামির বিয়ে, তুই কাকে কাকে দাওয়াত দিবি সেটা ঠিক কর। ভাইয়ার এমন কথা শুনে আমি তো খুশিতে সবার সামনে সামিয়াকে জড়িয়ে ধরলাম। আমার এমন কর্মকাণ্ডে ভাইয়ার ভাবি দুজনে বোকার মতো আমাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সামিয়ার চিমটিতে আমার ঘোর কাটে। তখন আমি এক দৌড়ে ওই রুম থেকে চলে আসি। আমার সাথে সাথে সামিয়াও চলে আসে। তখন ভাইয়া ভাবিকে বলতে শুরু করে, তোমার দেবর তো দেখছি প্রেমে পড়েছে, আগে ছিল হাফ মেন্টাল, এখন তো দেখি পুরাই মেন্টাল হয়ে গেছে। কোথায় কি করতে হয় সেটাও কি ভুলে গেছে? হ্যাঁ, কেন গো, তোমার ভাইয়ের ভালোবাসা দেখে কি তোমার চলছে? হ্যাঁ, কি বললে তুমি? ওর ভালোবাসা দেখে আমার চলবে কেন? হ্যাঁ, আমার কি বউ নেই? আমার কি ভালোবাসা মানুষ নেই? হ্যাঁ, তুমি থাকতে আবার আমার অন্যজনের ভালোবাসা দেখে চলবে কেন? আহা গো সোনা গো আমার, ঢং আর করতে হবে না। যাও, তুমি গিয়ে তোমার কাজকর্ম করো আর বিয়ের সব কিছু রেডি করো। ধুর, কই ভাবলাম একটু রোমান্স করব, কিন্তু বউটাও না। হয়েছে, তোমার আর ঢং করতে হবে না। রোম্যান্স করার হলে পরে করবে, এখন না, এখন অনেক কাজ আছে।
আর এদিকে আমি ঘরে আসি দেখি সামিও আমার পেছন পেছন এসেছে, এসে বলতে লাগলো, এই খাটাস, লজ্জার শরম কি সব খেয়ে ফেলেছিস? হ্যাঁ, কোথায় কি করতে হয় সেটা কি ভুলে গেছো? ওই শোনা, অমন করে বকছো কেন? হ্যাঁ, আমি কি ইচ্ছে করে করেছি? ওটা তো হুটহাট করে হয়ে গিয়েছিল, তাই বলে কি তুমি আমাকে এইভাবে বকবে? যাও, তোমার সাথে কোনো কথাই নেই। আয় হায়, আমার বাবুটা দেখে আবার ইমোশনাল ব্ল্যাকমেল করছে। খাইছে রে। এখন তাহলে আমার বাবুটাকে কি করলে রাগ কমবে? সত্যি বলছো? আমি যা বলবো তাই করবে? হ্যাঁ, তা তো করতেই হবে। আমার বাবুটা যে রাগ করেছে তার রাগটা তো ভাঙাতেই হবে। তাহলে আমাকে একটা কিসি দাও, তাহলে আমার রাগ ভেঙে যাবে। এই, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, কি বলছো সব? না করবে না। যদি কিসি না দাও তাহলে আমি এভাবেই রাগ করে থাকবো। এখন তুমি ডিসাইড করো কি করবে। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো, তাহলে দেবো। ও মা, কিসি খেতে হলে আবার চোখ বন্ধ করতে হবে কেন? যেটা বলেছি সেটা করো, না হলে কিন্তু যেটা চাইছো সেটা পাবে না। আরে ধুর, এই নাও চোখ বন্ধ করছি, এবার দাও। তারপর আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করতেই সামিয়া আমার গালে একটা কিস করে দৌড়ে পালিয়ে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি সামিয়াও উধাও। এটা দেখে আমি হাসতে হাসতে শেষ। এটা পারেও বটে। এভাবে একে একে দুদিন পার হয়ে গেল। এই দুদিনে অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে। এখন শুধু আজকে রাতই বাকি আছে। তাই ভাবলাম যারা যারা বাকি আছে তাদেরকে আজকে রাতেই দাওয়াত দেব। যেমন ভাবা তেমনই কাজ। যখন আমি বের হতে যাব তখনই সামিয়া এসে বলল, এই, কই যাচ্ছ তুমি? আরে কালকে তো আমাদের বিয়ে, এখনও তো কিছু লোককে দাওয়াত দেয় বাকি আছে। তাই ভাবছি আজকে সবাইকে দাওয়াত দিয়ে তারপর আসবো। আজকে তোমাকে কোথাও যেতে হবে না, আর গেলে আমাকে সাথে নিয়ে যাও। হঠাৎ তুমি এমন কথা বলছো কেন? আমি না গেলে কে যাবে? হ্যাঁ, ভাইয়ের তো দেখছই এদিকে কাজ কাম নিয়ে কতটা বিজি আছে, আর আমার তো আসতে অনেক রাত হয়ে যাবে। তোমাকে নিয়ে কি এভাবে ঘোরা যায়? প্লিজ সোনা, এমনটা করো না। না, আজকে তোমাকে কোথাও যেতে দেবো না। আমার না মনটা কেমন কেমন যেন করছে, কেমন যেন কো ডাকছে। প্লিজ, আজকে তোমার কোথাও যেতে হবে না। আরে ধুর পাগলি, আমার কিচ্ছু হবে না। এটা বলে অনেক বুঝে সুঝে সামিয়াকে রেখে আমি চলে আসলাম। আমি বাইরে এসে ওয়েট করছি। হঠাৎ করে কেউ একজন আমার পেছন থেকে রুমাল ধরলো। তারপর আমার আর কিছু মনে নেই। ওইদিকে অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখন আমি বাসায় ফিরছি না। সামিয়া বারবার আমাকে ফোন করে যাচ্ছে, কিন্তু আমার ফোনটাও বন্ধ। তখন সামিয়া ভাইয়াকে বলতে লাগলো, ভাইয়া, আপনার ছোট ভাই সে কখন বের হয়েছে, না তাকে ফোনে পাচ্ছি আর না সে এখনো বাসায় আসছে। দেখেন না ভাইয়া কোথায় ও। কি বলছো তুমি? আমাকে আরও আগে বলবে না? ওর তো এতক্ষণ লাগার কথা না। দাঁড়াও, আমি দেখছি বিষয়টা। এইভাবেই সবাই আমার খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও আমার খোঁজ পাচ্ছে না। তখন ভাইয়া হামিদকে ফোন করলো। আমাদের সাথে কথা বলার পর হামিদও একই কথা বলল, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পাচ্ছেই না। এইদিকে আমার মুখে কেউ পানি মারলো। পানি মারাতে আমি হালকা হালকা চোখ খুলতে লাগলাম। চোখ খুলে ঝাপসা ঝাপসা দেখলাম যে কেউ লাঠি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপর যখন পুরোপুরি ক্লিয়ারভাবে দেখতে পারলাম তখন দেখি আমার সামনে ওই দিনের ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কি সালাউদ্দিন ভাই, আপনি আমাকে এখানে ধরে নিয়ে আসলেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই আমার কি ক্ষতি করেছিস? না, নাটক করছিস? তুই মনে হয় কিছুই জানিস না। না ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ওই দিনের ওই কাহিনীর জন্য আমার উপর এখনও রাগ করে আছেন? ওই দিন তো আপনারাই আমাকে মারলেন, তারপরে কি আপনাদের রাগ মেটেনি? তুই কি আমাকে বাচ্চা পেয়েছিস যে ওই কারণে এখন আমি তোর উপর রাগ ছাড়ব? তুই তো আমার এমন জিনিসে হাত দিয়েছিস যে জিনিসটা শুধু আমার, তার জন্যই তোকে এখানে নিয়ে এসেছে। কি বলছেন ভাইয়া? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এই কথা বলতেই সালাউদ্দিন আমার পায়ে অনেক জোরে একটা বাড়ি মারলো। তখন আমি ব্যথায় কোঁকড়াতে থাকলাম। তখন সালাউদ্দিন বলতে শুরু করলো, তুই তো আমার পাখিকে তোর খাঁচায় বন্দি করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই তো তোর আজকে এমন অবস্থা করবো যে অন্যের জিনিসে হাত দেওয়ার কি ফল হতে পারে সেটা তুই আজকে হারে হারে টের পাবি। প্লিজ ভাইয়া, হ্যাঁ এমন করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আর সামিয়ার কথা বলছেন, সামিয়া তো আপনাকে ভালোবাসে না, ও তো আমাকে ভালোবাসে। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দেন। এ কথা শুনে সালাউদ্দিন আমাকে আরও মারতে লাগলো। এক পর্যায়ে মারতে মারতে আমার অবস্থা একেবারে নাজেহাল করে ফেলেছে। তখন সালাউদ্দিন বলতে লাগলো, কিরে, এখনও দেখি বেঁচে আছিস? এত মারার পরেও তুই বেঁচে আছিস? তোর তো দেখছি কই মাছের প্রাণ। ওইদিকে সামিয়া তো আমার জন্য পাগল, কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। তখনও ভাইয়াকে বলতে লাগলো,
এটা নিশ্চয়ই সালাউদ্দিন করেছে। প্লিজ ভাইয়া, আপনি কোনো একটা ব্যবস্থা করেন, না হলে প্রিন্সকে মেরে ফেলবে। প্লিজ ভাইয়া। সালাউদ্দিনকে? সালাউদ্দিন? তুমি কার কথা বলতে চাইছ? একটু ক্লিয়ার করে বলো তো। আসলে ভাইয়া, আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। মানে কি বলতে চাইছিস তুই? তুই আমাদের থেকে কি লুকিয়েছিস? আসলে আমি কানাডা থেকে পালিয়ে এসেছি, আর আমার বাবা মার আর জীবিত নেই। মানে তুই কানাডা থেকে পালিয়ে এসেছিস, আর তোর বাবা মার কি হয়েছে? এই কথা শুনে সামিয়া কান্না করে দিল। তারপর বলতে শুরু করলো, আসলে আমার বাবা মাকে ওই সালাউদ্দিন খুন করে ফেলেছে। মানে তুই এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে গেলি? আর এই সালাউদ্দিনটা কে? ওটার এত পাওয়ার হলো কি করে তোর বাবা মাকে খুন করার? আসলে সালাউদ্দিন হলো আমার খালাতো ভাই। ও আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসতো, বাট আমি ওকে ভালোবাসতাম না। ও আমার বাবা মার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু আমি মুখের উপরে ওকে না করে দিই। তখন ও রাগের বসে আমার বাবা মাকে খুন করে ফেলে। আর আমি অনেক কষ্টে কানাডা থেকে এখানে পালিয়ে এসেছি। আর ও কোনো না কোনোভাবে আমার ঠিকানাটা পেয়েও যায়। কি বললি তুই? তুই এই এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে গেলি? আজকে দেখ, তোর এই সত্যি লুকানোর কারণে প্রিন্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারিনি যে এমনটা হবে। আর আমি এর জন্যই তো ওর সাথে রিলেশনে জড়াতে চাইনি। ওর পাগলামি থেকে আমি শেষ মুহূর্তে ওর জন্য আর নিজেকে আটকে রাখতে পারিনি। ওর ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। প্লিজ আমাকে মাফ করে দে। তুই যেভাবে হোক ওকে খুঁজে এনে দে। এই কথা বলে সামিয়া হাউমাউ করে কান্না করে দিল। তখন ভাবি ওকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর রহমতে দেখবি ও ঠিকভাবে আমাদের কাছে ফিরে আসবে, ওর কিচ্ছু হবে না। এদিকে ভাইয়া পুলিশ নিয়ে সব জায়গায় আমার খোঁজ করতে লাগলো। তারপর একজনের সাথে ভাইয়ের দেখা, আর সে বলল ওই দিন রাতে এখান থেকে কাউকে একটা হাইসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন ভাইয়া ওই হাইসের নাম্বার বলতে বললে ছেলেটা বলতে পারে না। তখন ভাইয়া লক্ষ্য করে ওই জায়গায় সিসি ক্যামেরা আছে। তখন পুলিশ দিয়ে ওই ক্যামেরা চেক করতে বলে। ক্যামেরা চেক করার পর বুঝতে পারে যে ওটাই আমি ছিলাম, আর একটা গাড়ির নাম্বার সহ ওই জায়গায় পোস্ট করতে দেখতে পায়। তখন ভাইয়া পুলিশকে জানায়। তারপর ভাইয়া সামিয়াকে ফোন করে সব কিছু জানায়। সব কিছু জেনে সামিয়া পাগলামি করতে শুরু করে আর প্লিজ ভাইয়া, আমাকে নিয়ে যান। আমি না গেলে ও প্রিন্সকে ছাড়বে না। প্লিজ ভাইয়া, আমাকে নিয়ে যান। দরকার হলে প্রিন্সের জন্য আমি সব করতে পারবো। আমি আমার প্রিন্সকে ফিরে পেতে চাই ভাইয়া। প্লিজ আমাকে নিয়ে যান। পাগলামি করো না সামিয়া, ওইখানে তোমাকে নিয়ে গেলে অনেক রিস্ক হয়ে যাবে। আমি চাচ্ছি না কোনো রিস্কে তোমাকে ফেলতে। প্লিজ বোঝার ট্রাই করো। আমি কোনো কিছু শুনতে চাই না ভাইয়া। আমি যাবো মানে যাবো। আমাকে যদি না নিয়ে যান তাহলে আমি কোনো না কিছু একটা করে ফেলবো। প্লিজ ভাইয়া, আমাকে নিয়ে যান। আমার যা হবার হোক, আমি প্রিন্সকে সুস্থ দেখতে চাই। তাতে সালাউদ্দিন আমাকে যা বলবে আমি তাই করবো। প্লিজ আমাকে নিয়ে যান, নাহলে কিন্তু আমি একাই চলে যাবো। সামিয়ার এমন পাগলামি দেখে ভাইয়া আর না করতে পারল না। তারপর ভাইয়াও সামিয়াকে সাথে নিয়ে আমাকে যেখানে বেঁধে রাখা হয়েছে সেখানে নিয়ে আসলো। আর এদিকে সালাউদ্দিন আমাকে এখনও মারছে। মারতে মারতে আমাকে আধমরা করে রেখে দিয়েছে। তখন পুলিশ ওদের অপ্রস্তুত থাকা অবস্থায় হামলা করে আর ঢুকে দেখে আমার অবস্থা অনেক শোচনীয়। তখন সামিয়া চিৎকার করে বলতে লাগে, প্রিন্স 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 কি হয়েছে তোমার? দেখো আমার দিকে। কি হয়েছে শোনা? এই চুপ করে আছো কেন? কথা বলো, একটু কথা বলো আমার সাথে। কুত্তার বাচ্চা, তুই আমার প্রিন্সের কি করছিস? তোকে আজকে আমি মেরে ফেলবো। এই কথা বলেই ওইখানে একটা রড পড়েছিল, সেটা দিয়ে সালাউদ্দিনকে পশুর মতো সামিয়া মারতে লাগলো। সালাউদ্দিন মার খেয়ে ওর অবস্থা কাহিল। তখন সামিয়া বলতে লাগলো, খুনির জানোয়ার, কুত্তার বাচ্চা, তুই আমার মা বাবাকে খুন করেছিস, এখন এসেছিস আমার ভালোবাসার মানুষটাকে খুন করতে। আমার ভালোবাসার মানুষের যদি কিছু হয় তোকে আমি একেবারে জানে মেরে ফেলবো। জানোয়ারের বাচ্চা, তুই আমার ভালোবাসাকে হাত দিয়েছিস তাই না? আজকে দেখ আমি তোর কি হাল করি। সামিয়ার এমন পাগলামি দেখে সবাই তো চুপ হয়ে গেছে। সামিয়া এখনও সালাউদ্দিনকে রড দিয়ে ইচ্ছা মতো পেটাচ্ছে। তখন একজন মহিলা পুলিশ সামিয়াকে আটকালো। সামিয়াকে তো আটকানোই যাচ্ছে না। তারপরে কোনো রকমে সামিয়াকে বুঝিয়ে সুঝিয়ে আটকে রাখলো। তারপর সামিয়া আবার আমার কাছে ছুটে আসলো। প্রিন্স প্রিন্স প্রিন্স, কথা বলো আমার সাথে। প্লিজ একবার কথা বলো। এই শোনো, কথা বলছো না কেন? আমি তো এসে গেছি। দেখো আমি এসে গেছি। ভাইয়া তাড়াতাড়ি গাড়িতে ডাকুন, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর ভাইয়া পুলিশকে বলে গাড়ি ডেকে নিল। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো।
আর সামিয়া তো সেই থেকে এখনও কেঁদেই যাচ্ছে। সামিয়াকে কেউ শান্ত করতেই পারছে না। ওইদিকে সালাউদ্দিনকে পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে, আর আমি বুকের উপর ভারী কিছু অনুভব করতে পারি। আমি একটু নড়াচড়া করতেই দেখি আমার বুকের উপর থেকে মেয়েটা মুখ ওঠালো, আর আমার দিকে তাকিয়ে থাকা দেখে মেয়েটা পাগলের মতো আমাকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, এই শোনো, তোমার জ্ঞান ফিরেছে? কথা বলো আমার সাথে। আমার জন্য সব আছে। আমি এই জন্যই তোমাকে না না করেছিলাম যে আমার সাথে তুমি ভালোবাসায় জড়িও না, তাতে তোমার জীবনেরও ক্ষতি হবে। কিন্তু কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। দেখলে তো এখন কি হলো? আর একটু হলে তো আমি তোমাকে হারাতে বসেছিলাম। এই জন্যই তো আমি তোমাকে ভালোবাসতে চাইনি। ওই পাগলি, কান্না করছো কেন? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমার কিছুই হয়নি। তুমি থাকতে কি আমার কিছু হতে পারে? টগের কথা বলছো তুমি? হ্যাঁ, কিছুই হয়নি তোমার, তাই না? একটু আগে না মরার মতো শুয়েছিলে, আমার জন্য সব কিছু হয়েছে। তুমি, আমি তোমার লাইফে এসে সবচেয়ে বড় ভুল করেছি। আমি যার লাইফে যাই তার জীবনটাই শেষ করে যায়। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বলবে না। আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে নিজেকে দোষ দিচ্ছ কেন? আর একটাও বাজে কথা বলবে না। তারপর আমি মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। মেয়েটাকে দেখে বুঝতে পারলাম আমার জন্য কি পরিমাণ পাগলামিটা না করেছে। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ পর আমাকে রিলিজ দিয়ে দেওয়া হলো। তারপর ধুমধাম করে আমার আর সামিয়ার বিয়েটা হলো। এখন আমি বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভয়ে ঢুকতে পারছি না। তারপর অনেক সাহস নিয়ে ভেতরে ঢুকলাম। কি সমস্যা তোমার? হ্যাঁ, এতক্ষণ লাগে আসতে? জানো আমি তোমার জন্য সেই কখন থেকে ওয়েট করে আছি। আমার কোমরটা ব্যথা হয়ে গেছে। ও মা, তাই নাকি? দেখি তোমার কোথায় ব্যথা, দাও আমি টিভি দিচ্ছি। এই কথা বলে আমি ওর মাজা টিভি দিতে লাগলাম। আরও বলতে লাগলো, আই, এভাবে সুরসুরি দিচ্ছ কেন? হ্যাঁ, সুরসুরি কই দিলাম? আমি তো তোমার মাজাটাই টিভি দিয়েছি। একদম শয়তানি করবে না। আমি এই কথা বলতে বলতে ও আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। হেই, এভাবে করছো কেন? তোমার মতি গতি ভালো ঠিকছে না। আমি আর কিছু বলার সুযোগ আমাকে না দিয়ে আমাদের চারটা এক করে দিল। আমিও প্রথমে রেসপন্স না করলেও পরে আস্তে আস্তে ওর ভালোবাসায় ডুবে গেলাম। এমা, আমাদের পাঠক পাঠিকারা কেমন লুচ্চা! এখনো লুচ্চাদের মতো আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আই, আপনাদের কি লজ্জা করে না অন্যদের বাসর ঘর দেখতে? যান যান, ভাগেন। বাকিটা এই দাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।